পলাশের সম্পর্কের কথা আমরা সকলেই জানি রে মা। তাই আমার দৃঢ় বিশ্বাস এই ভগবান মাস্টারের ছাত্র পলাশ নিশ্চয় একদিন তোর কাছে ফিরে আসবে রে মা। তোর কাছেই সে ফিরে আসবে, যেমন আজ এই বাড়িতে ফিরে আসছে আমার একমাত্র ছেলে অমিত। অমিতা ফিরে আসছে? হ্যাঁ রে মা, আমার অমিত আসছে। এবার দোলনের মাকে দেয়া কথা আর দোলনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে 7 দিনের মধ্যে আমি ওদের বিয়ে দেব রে মা। কিন্তু যার সঙ্গে বিয়ে দেবেন সে এখন কোথায়? আমি এসে গেছি রে ঝুলন, আবার আমি ফিরে এসে গেছি। ভগবান কাকা, আবার আমি চলে এসেছি তোমাদের মাঝখানে, কারণ দোলনার সমস্ত দ্বিধাদ্বন্দ্বকে দূরে ফেলে দিয়ে সে আবার চলে এসেছে। এসেছিস মা, তুই ফিরে এসেছিস। আসতাম না কাকা, কিন্তু ভেবে দেখলাম তোমার তো কোনো দোষ নেই। আমার বাবা ঝুলন এ গায়ের মানুষগুলো তো কোনো অন্যায় করেনি, তাই আমার মায়ের স্মৃতি বিজড়িত এই গোপালপুর গায়ে আবার আমি চলে এলাম। তুই এতদিন কোথায় ছিলি রে দোলন? আরে ছিলাম মামার বাড়িতে, আর কেন ছিলাম সেটা জানাতেই তো আমার ভগবান কাকার কাছে ছুটে চলে আসা। তার আগে তুই আমার কথা শোন। এইমাত্র অমিত আমাকে ফোন করে জানিয়েছে সে বাড়িতে আসছে। হ্যাঁ, সে আরো বলেছে তার নিজের ভুল বুঝতে পেরেছে, তাই নিজের ভুলের সংশোধন করতে সে এখানে আসছে। এবার ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে তোদের দুটি হাত এক করে দিয়ে তোর মায়ের আত্মাকে করব চির শান্তি। ভগবান কাকা, কাকা তো ঠিক কথা বলেছে দোলন, তুই কোনো চিন্তা করিস না। আমি জামাইবাবুকে এখনই ডেকে নিয়ে আসছি, আয় মা আয়, আর আমিও ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে 1 হাঁড়ি মিষ্টি নিয়ে আসি। মা দোলন, তুই একটু অপেক্ষা কর, এরপর এই বাড়িতে শুরু হবে শুধু হাসি আর হাসি। সত্যি কি আমার জীবনে ফিরে আসতে চলেছে নতুন করে কোনো খুশির বার্তা? অমিত, আমি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছি। ও মাই গড, আমার ফিরে যেতে ইচ্ছে করছে সেই সব দিনগুলোতে, যে দিনগুলোতে আমি আর অমিত দিঘির পাড়ে। অমিত, অমিত তুমি এসেছো? অমিত, হ্যাঁ দোলন, আমি আমার নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছেই ছুটে এসেছি, কারণ আমি যে শুধু তোমাকেই বেসেছি ভালো। ও অমিত, বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, তাই বুঝি বাসবো ভালো চিরদিন। সত্যি বলছো? শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন। শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন। শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন। শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে।
এই অমিত, কি হলো চুপ করে দাঁড়িয়ে আছে রে? কথা বলছো না? অমিত, অমিত, এখানে অমিত নেই? তাহলে আমি স্বপ্ন দেখছিলাম। Oh my God! আর কোনো চিন্তা নেই, এবার অমিত আসছে। এবার আমি, অমিত, ভগবান কাকা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো ওই গায়ের শত্রু হীরক হালদারের বিরুদ্ধে। বাবাকে কেমন করে বুঝিয়ে বলবো? আমি তো কিছুই ভাবতে পারছি না। না না, আমি বুঝতে পারছি না বাবাকে কেমন করে আমি ম্যানেজ করব। বাবাকে না জানিয়ে আমি যে মহা ভুল করেছি। কি তুমি আমার বাড়িতে? কেন আমাকে দেখে অবাক হয়ে গেলে মনে হচ্ছে? অবাক হওয়ারই কথা, কারণ যাকে ছুঁড়ে ফেলে দিয়েছি আমি আমার জীবন থেকে, তাকে দেখতে চাই না আমি আমার সংসার আসনে। অমিত, এসব তুমি কি বলছো অমিত? তবে যে ভগবান কাকা বলে গেল তুমি তোমার ভুল বুঝতে পেরে ভুলের সংশোধন করতেই বাড়িতে আসছো। হ্যাঁ, ভুলের সংশোধন করতেই আমি কলকাতা থেকে বাড়িতে ফিরে এসেছি। তবে সেই সংশোধন তোমাকে গ্রহণ করা নয়, অন্য কাউকে বরণ করে তোমার সংসার বাঁধার স্বপ্নকে গুড়িয়ে দিতে। আবার এই দোলনের জীবনটা ঢেকে গেল এক ঘন কুয়াশায়। এটাই তো হবারই ছিল, এটাই তো দোলনের ভাগ্যলিপি। ভাগ্যলিপি মানে বিধির বিধান। ওই ঈশ্বর তোমার চার অমন কপালে কি লিখে দিয়েছে আমার জানা নেই দোলন, কিন্তু আমার ভাগ্যের লিখন লিখতে আসছে মিসেস ডালিয়া। ডালিয়া, ইয়েস, মিসেস ডালিয়া। আজ থেকে 1 মাস আগে ওকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি দোলন। কখন থেকে আমি বাইরে দাঁড়িয়ে আছি আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো? উনি কে? ও কামন কামন ডালিয়া, ওর নাম দোলন। ও, এই থার্ড গ্রেড মেটার নামে দোলন, যার হওয়ার কথা ছিল তোমার জীবনের সহযাত্রী। এখানে এসেছিস কি করতে? আপনাদের নূতন সংসার দেখতে এসেছি। আর দেখতে এসেছি গায়ের বাবু শহরে গিয়ে ধার করা শিক্ষা আর সভ্যতাকে সাথী করে জীবনের কোন লক্ষ্যে পৌঁছাতে চাইছে। কি বললি তুই? আমার শিক্ষা সভ্যতা ধার করা? যদি না হতো তাহলে প্রথম দর্শন আপনি আমার সম্বন্ধে যে ভাষাগুলো ব্যবহার করলেন, বলতে পারেন মেম সাহেব, আপনাদের শিক্ষা সভ্যতার কত নম্বর পাতায় এই ভাষাগুলো লেখা আছে? এই দোলনের বাবা ভীষণ গরিব। তাই মাথার ঘাম পায়ে ফেলেও একটু হলেও আমাকে শিক্ষার দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছেন। কেন জানেন মেম সাহেব? যাতে আপনাদের মতন মহান মানুষদের সঙ্গে অন্তত কথা বলতে পারে। পেরেছি, সব সমস্যার সমাধান আমি করতে পেরেছি মা দোলন। ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখা হতে সে আমায় বললো আজকের দিনের পর বিয়ের ভালো দিন 4 মাসের মধ্যে আর নেই। তাই এ কি তুই কখন এলি রে বাবা? অনেকক্ষণ আগেই আমি বাড়িতে ফিরে এসেছি বাবা। বেশ করেছিস, ভালো করেছিস। তাহলে ঠাকুর মশাইয়ের কথা মতো আজই তোদের বিয়ের কাজটা আমি সেরে ফেলবো বাবা। তাই তো ফেরার পথে মনোহরির দোকান থেকে আলতা, সিঁদুর, শাখা সবকিছু আমি কিনে নিয়ে চলে এসেছি। নিমা ধর, এগুলো তুই ধর। ওগুলো আমায় নয় কাকা, ওই আলতা, শাখা, সিঁদুর তুমি ওনাকে দাও। এগুলো আমি ওনাকে দিতে যাবো কেন? আলতা, সিঁদুর, শাখা কিনে এনেছি আমি আমার ছেলের বউয়ের জন্য। বিয়ের সময় তুই এগুলো পরবি রে মা। সিঁদুর পরার মতন ভাগ্য যে আমার হবে না গো কাকা। ওই আলতা, শাখা, সিঁদুর যে পড়বে সে তোমার সামনেই দাঁড়িয়ে আছে কাকা। কারণ আজ থেকে 1 মাস আগে ওনার সঙ্গে অমিত বাবু রেজিস্ট্রি ম্যারেজ করেছেন।
বড় আশা করে আলতা সিঁদুর শাখা কিনে এনেছিলাম, তাহলে কি সেগুলো সব মিথ্যা মিথ্যা মিথ্যা? ও অমিত, এই অমিত বল না রে, দোলন যে কথাগুলো বলছে সে কথাগুলো কি সব সত্যি? চন্দ্র সূর্যের মতো সত্যি কথা বাবা। অমিত, ওই সমস্ত সেন্টিমেন্টাল কথাবার্তা ছেড়ে দিয়ে বরণ ডালা সাজিয়ে রীতিনীতি মেনে বরণের ব্যবস্থা করো বাবা। কারণ আজ তোমার বাড়িতে তোমার ছেলের নতুন বউ এসেছে। বউ, তুই ওকে বউ বলে মেনে নিলেও আমি ওকে বৌমা বলে মেনে নেব না। বাবা ছি ছি অমিত, ছি। এই গায়ের অসহায় মানুষদের চোখের জল মোছানোর জন্য তোকে আমি ডাক্তার বানিয়েছিলাম। পারলি আমার সেই স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিতে? কেমন করে পারলি? যে মেয়েটা তোর ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে শুদ্ধা সূচি করে রেখেছে, তার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলতে। কে সুচি শ্রদ্ধা বাবা? কার জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলেছি? একটা নর্দমার পাকের সাথে। কাকে তুই নর্দমার পাক বলছিস রে অমিত? তোমার অতি আদরের এই দোলন রানীকে বাবা। ওর কাছে তুমি জিজ্ঞাসা করে দেখো তো বাবা, চরক হালদারের সঙ্গে কিসের সম্পর্ক? প্রতিদিন সন্ধ্যাবেলায় শয়তান চরক হালদারের বাড়িতে গিয়ে মদ খেয়ে ওর জীবনটা তার সামনে, ওর যৌবনটা তার সামনে তুলে ধরে কিনা? আপনার এত বড় সাহস হলো কি করে আমার সামনে দাঁড়িয়ে আপনি আমার স্বামীর গায়ে হাত তুলতে যান? ও তোমার স্বামী হওয়ার আগে আমার সন্তান, আর আমি ওর বাবা। বাবা, তাই বাবার সামনে দাঁড়িয়ে একটা নিরীহ মেয়েকে কেউ বদনাম করবে তা আমি কিছুতেই মেনে নেব না। কে নিরীহ বাবা? কার জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলছি? ভেবে দেখুনি ওর কলঙ্কের কথা। ওর প্রতি তুমি অন্য মোহে দুর্বল বাবা। তাই ভেবে দেখুনি ওর মায়ের চরিত্রের কথা। তুমি এসে বলে দাও কাকা, আমাকে যা বলে বলুক, কিন্তু আমার মায়ের নামে যেন একটা বাজে কথা না বলে কাকা। কাকা তুমি ওকে চুপ করতে বলো কাকা, তুমি ওকে চুপ করতে বলো। এই তার কথা মতো আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে চুপ করে থাকতে হবে? যার মা টাকার বিনিময়ে দেহ ব্যবসা করতো তার মেয়ের কথা শুনে ইডিয়েট! তুমি আমাকে সহ্য করার শক্তি দাও ঠাকুর, আমাকে তুমি সহ্য করার শক্তি দাও, নইলে আমি ভুলে যাবো এটা ভগবান মাস্টারের বাড়ি, ভুলে যাবো যে লোকটা আমার মায়ের নামে মিথ্যে অপবাদ দিচ্ছে তাকে। কাকা, ও কাকা, তুমি আমাকে বলো না আমার মা কি সত্যি সত্যি অসতী ছিল কাকা? না রে মা, না। আর সেই ঘটনার একমাত্র সাক্ষী ছিলাম আমি। তোর মায়ের মৃত্যুর পর তোর মাকে আমি কথা দিয়েছিলাম তোকে আমার বৌমা করে আমার ঘরে লক্ষ্মীর আসনে প্রতিষ্ঠিত করব। লক্ষ্মীর আসলে প্রতিষ্ঠিত করার জন্য তুমি আমাকে এই বাড়িতে এনেছিলে কাকা, কিন্তু তোমার লক্ষ্মীর জায়গা আজ আর এই বাড়িতে নেই কাকা। তোমার লক্ষ্মীর জায়গা আজ আর এই বাড়িতে নেই। অমিত, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা দুজনের কথা শুনবে, কিছু বলবে না? বলবো, অবশ্যই বলবো ডালিয়া, অবশ্যই বলবো। বাবা আমি বলছিলাম কি এই মুহূর্তে দোলনকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো বাবা। দোলন এই বাড়িতেই থাকবে, আর এটাই আমার সিদ্ধান্ত। তাহলে কি আমি ধরে নেব শয়তান চরক হালদারের মতো দোলনও তোমাকে তার রূপের জালে যৌবনের উন্মাদনায় বশ করে নিয়েছে বাবা? না কাকার কোনো প্রতিবাদ নয় বিবাদ। কাকা গো, এবার তোমার আমার সম্পর্কের মাঝে উঠে গেল প্রশ্ন চিহ্ন। দোলন, ওই মানুষ রূপে অমানুষের অনুবীক্ষণ যন্ত্রের যন্ত্রণায় ভেঙে গুড়িয়ে গেল আমাদের মা ছেলের মতন সম্পর্ক কাকা। এই বাড়িটা আমার থাকা উচিত নয় কাকা, এই বাড়িটা আমার
যাওয়ার আগে অমিত বাবুর কাছে আমি একটা জিনিস চাইবো। আপনি কি আমাকে দিতে পারবেন মিস্টার অমিত ব্যানার্জি? তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেবো দোলন। বলো কি চাও তুমি আমার কাছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যালেন্স, এভরিথিং। একটুখানি লজ্জা। ছোটবেলায় আমার মা আমার সাথে সাথে আপনার মুখে খাবার তুলে দিত অমিত বাবু। আমার মাকে না, আমার মাকে আপনি মা বলে ডাকতেন। আর সেই মায়ের নামে যে মিথ্যে কলঙ্কের বোঝা আপনি চাপিয়ে দিলেন, সেই কলঙ্ক ঢাকার জন্য আপনার কাছে আমি একটুখানি লজ্জা ভিক্ষা চাইছি অমিত বাবু। আপনি 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 কি আমাকে দিতে পারবেন একটুখানি লজ্জা? দোলন মা, আমিও তোমার মতো ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম কাকা, কিন্তু আমার সেই ঘর তাসের ঘরের মতো ভেঙে চুরে খান হয়ে গেল কাকা। হেরে গেলাম, আমার জীবন যুদ্ধে আমি হেরে গেলাম। ওরে জশ্নে মা ফিরে আয়, তুই ফিরে আয়। বাবা, রেণুকা, রেণুকা, তুমি পর থেকে শুনতে পাচ্ছ? 20 বছর ধরে যে সন্তানকে আমি শিক্ষা সততার দর্শনে প্রতিষ্ঠিত করেছিলাম, সেই সন্তান আজ আমায় পরিত্যাগ করতে আমার মাথায় লাগিয়ে দিল চরিত্রহীনতার তকমা। বাবা, প্রথম কথা হলো আমি কারো বাবা নই, আমার কোনো ছেলে নেই, অতএব আমার সংসারে আমার কোনো ছেলের বউ আসেনি। আজ আমি একা আর একা। বাবা, বাবা, আমাকে ছেড়ে তুমি চলে যেও না বাবা। নিঃস্ব করে দিয়েছে। হিরো খালদার গায়ের অনেক লোকের বাস্তুগুলো কেড়ে নিয়ে একেবারে বাড়ি ছাড়া করে দিয়েছে। আর আমার মাইনেটাও একেবারে তত্তর করে বেড়ে যাচ্ছে। আরো বাড়বে দাস, আরো বাড়বে। তুমি শুধু কাজ করে যাও। তাই তো করছি বড় বাবু, নিজের পরিবারের কথা চিন্তা না করে আমি আপনার পিছনে ছায়ার মতো লেগে আছি। তাই করো দাস, তাই করো। যে আমাকে শান্তিতে রাখবে তাকে তো দেখাই আমার কর্তব্য। আর যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে তাহলে জীবনটা আমি জ্বালাময় করে তুলব। যেমন করে জ্বলছে ভগবান মাস্টার আরে দোলন। বাবু, যাক সে কথা, আমি যে দোলনের সাতমাকে আসতে বলেছিলাম তার কি হলো? আপনি আমায় ডেকেছেন, আপনার ডাক পেয়ে আমি কি না আসে থাকতে পারি? বলুন আমায় আবার কি কাজ করতে হবে? বেশি কিছু নয়, মানে বলছিলাম
দোলনের বিয়ে বন্ধ করার জন্য হালদার বাবুর কাছ থেকে তুমি যে টাকা নিয়েছিলে, বলছিলাম সেই টাকাটা ফেরত দিতে হবে। কেন টাকা ফেরত দিতে হবে কেন? আসলে দোলনকে তো আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আর তাড়িয়ে দিয়েছো ঠিক, বাট তার বিয়েটা বন্ধ করতে পারোনি, তাই টাকাটা আমার চাই। টাকা টাকা এখন আমি কোথায় পাবো? আমি সে টাকা তো আমি খরচ করে ফেলেছি। তাহলে অন্য কোনো জিনিস দিয়ে টাকাটা শোধ করে দাও শর্মিলা দেবী। অন্য কোনো জিনিস মানে মেয়ে এখন আমি কোথায় পাবো? আর তাছাড়া যাকে আপনার প্রয়োজন সে দোলন তো বাড়ি থেকে পালিয়েছে। দোলনে বাড়ি থেকে পালিয়ে গেলেও তুমি আর তোমার বোন ঝুলন্ত আমার হাতের মুঠোর মধ্যে আছো শর্মিলা বৌদি। হালদার বাবু, এ আপনি কি বলছেন হালদার বাবু? ঝুলন আমার একমাত্র বোন। না না হালদার বাবু না, এত বড় সর্বনাশ আপনি আমার করবেন না। আর তাছাড়া আমি তো আপনার কোনোদিন কোনো কাজে বাধা দিইনি। তাহলে আজ তুমি না বলছো কেন? দাস, আমার বৌদিকে আরো 50,000 টাকা তুমি দিয়ে দাও। হালদার বাবু, আর ঝুলনকে না পেলে তোমার স্বামীর হস্ত ওই দিঘির জলে ভেসে উঠবে। বলো ডার্লিং, বলো তুমি কোনটা দেবে? তোমার স্বামীকে না তোমার বোনকে? না বোনকে, না বোনকে, না বোনকে। অনেককেই আমি দেব হালদার বাবু, কিন্তু কি করে দেব, কেমন করে পাঠাবো আমি আপনার কাছে? সে ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। কেমন? শোনো শোনো শোনো, ও এই নাও শর্মিলা দেবী। তাহলে আমি ওকে নিয়ে আসবো হালদার বাবু, কিন্তু দেখবেন হালদার বাবু, দেখবেন এই গায়ের লোকেরা যেন এই লজ্জার কথা জানতে না পারে। এই গায়ের লোকেরা যেন এই লজ্জার কথা জানতে না পারে, যেন কেউ জানতে না পারে, কেউ না। কিন্তু বড় বাবু, আহ, দোলন যদি গ্রামে থাকতো তাহলে এই কাজ করতে আমাদের ভীষণ ভয় করতো। ভয় কিন্তু এখন আমাদের আছে দাস। দোলনে চলে গেল ভগবান মাস্টার, আর তার শিষ্য পলাশ আছে, আর তার উপরে আছে রমেশ বাবু। ওই কটকগুলোকে আমার চলার পথ থেকে একটা একটা করে সরিয়ে দিতে হবে। ভগবান মাস্টারের কথা উঠতেই মনে পড়ে গেল বড় বাবু। কি মানে ওই ছোট বৌদিমণি বলছিল কি বলছিল? কলকাতা থেকে অমিত আসছে ভাই ফোঁটা নিতে। এসে গেছি দিদির ফোন পেয়ে, দিদির কথা রাখতে। আজ ভাই ফোটার দিনে ভাই ফোটা নিতে আমি ছুটে এসেছি। নিজের দিদি না হলেও সেই ছোট্টবেলা থেকে দিদি আমাকে না আজ আমাকে এত বড় করে তুলেছে, তাই দিদির কথা রাখতে কলকাতা থেকে সোজা ছুটে এসেছি দিদির বাড়িতে। কি অমিত, তুই আমার বাড়িতে? কেন আসতে নেই বুঝি? আপনার তো এখন কোনো চিন্তা নেই হীরক বাবু। সকলের ভূত ভবিষ্যৎ অন্তর্ধান করে আপনার তখন নিশ্চিন্তে ঘুমানো উচিত। অমিত, এই অমিত আজ জানতে এসেছে ওই পলাশ তার নিজের ভিটে বাড়ি আপনার ভাইয়ের নামে লিখে দেওয়ার পরেও কেন তার দিদির উপরে আপনার অন্যায় অত্যাচার করছে। জানিস না কার সামনে দাঁড়িয়ে তুই কথা বলছিস? জানি 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 আমি কথা বলছি একটা বিষাক্ত অক্টোপাসের সামনে দাঁড়িয়ে। আপনি হলেন সেই অক্টোপাস, যে অক্টোপাস এই সমাজের অসহায় গরিব মেহনতি মানুষের রক্ত চুষে চুষে খাচ্ছে, আর তার থাবা থেকে বাদ যাচ্ছে না আমার একমাত্র দিদি কল্পনা। তুই কিন্তু রীতিমতো হালদার মাসিকে অসম্মান করছিস হবে। অপমান বোধ তারই থাকে যার সমাজে এতটুকু সম্মান বোধ আছে। এই যে আমার জীবনের আইডল হীরক হালদার, আপনি কি অস্বীকার করতে পারেন? আপনি কি সকলের সামনে বলতে পারেন এই গোপালপুর গায়ের মানুষের কাছে আপনি আমার নীতি আদর্শ মনুষ্যত্ব অক্ষুণ্ণ রাখতে পেরেছেন? তুই কি আমাকে কেনের বাণী শোনাতে এসেছিস? আমি আপনাকে বলতে
এসেছি। কি যে পর্যন্ত গিয়েছেন ওখানেই থামিয়ে দেন আপনার অন্যায় অত্যাচারের রথযাত্রা। এই সমাজের অসহায় গরিব মেহনতি মানুষের জমি ভিটে বাড়ি করে নিয়ে তাদের আপনি রাস্তার উপরে তুলে দিয়েছে। আর সেই মানুষগুলো ভিটে বাড়ি হারিয়ে রাস্তার উপরে ডুবতে ডুবতে কাটছে। দয়া করে আপনি তাদের রক্ষা করুন হীরক বাবু, দয়া করে ওই মানুষগুলোকে আপনি রক্ষা করুন। এটাই কি তো শেষ কথা? না হীরক বাবু না, এটাই আমার শেষ কথা নয় হীরক বাবু। জানেন হীরক বাবু, প্রতিনিয়ত ওই পলাশের দিদি মানে আমার দিদি, তার উপরে চলছে অন্যায় অত্যাচার। সেই অকথ্য অন্যায় অত্যাচার আমার দিদি যা সহ্য করতে পারছে না। দয়া করে তাকে আপনি মুক্তি দিন হীরক বাবু, দয়া করে তাকে আপনি মুক্তি দিন। মুক্তি? হীরক বাবু, আমার আকাঙ্ক্ষার খিদে মিটলে এই কপালপুর এলাকার মানুষ আমার হাত থেকে মুক্তি পাবে হবে। মানে আমি বলছিলাম কি, সেই মুক্তি থেকে তোমার দিদিও বাঁচাবে নবে, একেবারে চির মুক্তি। Yes, yes, আমি বেশ বুঝতে পেরেছি আমার বৌমা কল্পনা তোর রক্ষিত। না না, দয়া করে এমন কথা বলবেন না হীরক বাবু, দয়া করে এমন কথা আপনি বলবেন না। এই কথা শোনার পর এই এলাকা থেকে, এই জীবন থেকে, এই পৃথিবী থেকে মুছে যাবে ভাই বোনের মমতাময় মধুর সম্পর্ক। ওগো ঈশ্বর, ওগো ঈশ্বর, এই কথা শোনার পর তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? কেন কেন? ওগো দয়াময়, এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি মুখ লুকাবো কোথায়? আমি মুখ লুকাবো কোথায়? অমিত, ভাই ফোটার দিন দিদির বাড়িতে এসেছিলাম ভাই ফোটা নিতে, কিন্তু তার স্বামী তার ভাসুরের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কপালে দিদির আশীর্বাদের ভাই ফুটার পরিবর্তে আমার মাথায় চাপিয়ে দিল কলঙ্কের বোঝা। এই অমিত, এখন বলছি তুই এখান থেকে চলে যা, নইলে তোর প্রিয় তোমাকে বাড়ির চাপা দিয়ে মেরে ওই ফ্যানে ঝুলিয়ে দিয়ে আমি তার বদলা নেব। না না হীরক বাবু না, দয়া করে আপনি আমার এমন ক্ষতি করবেন না হীরক বাবু। নিজের দিদি না হলেও সেই ছোট্টবেলা থেকে না ও আমাকে মানুষ করেছে হীরক বাবু। তাই 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 ও সর্বনাশের কথা ভাবলে আমার না দিক বিদিক কোনো জ্ঞান থাকে না। দয়া করে এমন শাস্তি ওকে দেবেন না হীরক বাবু। আমি চলে যাচ্ছি হীরক বাবু, আপনার বাড়ি ছেড়ে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি। অমিত, বড় আশা করে দিদিকে সুখে রাখার জন্য ওই পলাশ, আমার বন্ধু পলাশ, আমার ভাই পলাশ, তার দিদিকে বড় লোকের ঘরে বিয়ে দিয়েছিল। কিন্তু যখন শুনতে পেলাম সেই দিদির উপরে চলছে অন্যায় অত্যাচার, সেই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে এসে পেলাম লাঞ্ছনা, গঞ্জনার অপমান। আমি গরিব ঘরে জন্ম নয় আমার অপরাধ। আমাদের মতো গরিব ঘরের মেয়েদের, হ্যাঁ আমাদের মতো গরিব ঘরের মেয়েদের বড় লোকের ঘরে বিয়ে দেওয়া পাপ। সেই জন্যই তাই গরিব ভাই দিদির বাড়িতে ভাই ফুটা নিতে এসে আমার দিদির সঙ্গে দেখা করার অনুমতি না পেয়ে আজ না আমাকে ফিরে যেতে হচ্ছে। জানেন হীরক বাবু, আমি না ওকে না ভীষণ ভীষণ ভালোবাসি হীরক বাবু। তাই দয়া করে আমার দিদির কোনো ক্ষতি করবেন না হীরক বাবু, দয়া করে আমার দিদির কোনো ক্ষতি করবেন না হীরক বাবু।
আমার প্রথম কাজ হবে ওই ডালিয়া সুন্দরীকে দিয়ে ভগবান মাস্টারকে ভিটে ছাড়া করা। দ্বিতীয় কাজ হবে আমার ভাই চড়ককে দিয়ে ওই দলনের মহ সর্বনাশ করা। কিন্তু ওই শয়তানি দলনের সমন ছোট বাবু এখন কোথায় আছে বড় বাবু? दुश्मन को नाम लिया तो दुश्मन हाजिर हो गया। কিন্তু পবিত্র পাঠক তার বোন ডালিয়া তো এখন এলো না বড় বাবু। সেটাই তো ভাবছি। আমি এসে গেছি হিরকদা, ডালিয়া ইজ হিয়ার। আরে ডালিয়া তুমি, আরে এসো এসো, বলো তুমি কেমন আছো? আই এম ফাইন হিরকদা, আই এম ভেরি গুড। কিন্তু তোমার দাদা কোথায়? তোমার দাদাকে তো দেখছি না। এসে গেছি হিরক বাবু, আমি এসে গেছি। মাই লর্ড শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনাদের সব সমস্যার সমাধান করতে এই পবিত্র পাঠকের এন্ট্রি। আর আপনাদের সকলের আগমনী আমার এই হাল্লার বাড়িতে ঝরে পড়ুক অরাবিল খুশির আনন্দ। না না না, নিরানন্দের কোনো কারণ নেই, কারণ যেখানেই ডালিয়া সেখানেই হাসির ওলিয়া। ঠিক আছে বল, ঠিক আছে। এবার বলুন তো হালদার বাবু কেন আমাকে জরুরি তলব করেছেন? নিশ্চয়ই কোনো অপারেশন আছে। লেখা হয় আমি একটা ধ্বংসযজ্ঞ শুরু করব, আর সেই যজ্ঞের প্রহিত হবে আপনি। পূজারিণী হবে আপনার সিস্টার মিস ডালিয়া সুন্দরী। ইয়েস, আর সেই বাড়ির নিচেই চলবে চলো ঔষধের করব। আর তার উপরে চলবে আমাদের এই কোলাহল। আর বলতে হবে না, সব বুঝে গেছি। এবার দেখুন এই সুন্দরী ডালিয়ার চালে গ্রাম আর বাড়ি ছেড়ে ভগবান যায় চলে। তবে যাওয়ার আগেই ভগবান মাস্টারের জমি ও ভিটে বাড়ি সব কায়দা করে ডালিয়ার নামে লিখে নিতে হবে, তাই না চড়ক বাবু? ইয়েস, আর সেই বাড়ির নিচেই চলবে আমাদের এই কারবার, আর উপরে থাকবে আমাদের কোলাহল, তাই না মিস ডালিয়া রানী? মেনি মেনি থ্যাঙ্কস যা এগ্রি। শিওর শিওর, তাহলে এই সুখের আনন্দের দিনে শুরু হোক নাচ গান। ওকে বড় বাবু। ডালিয়া নাও স্টার্ট। तो घुट मुझे वे पिला दे शराबी, लेकिन होता है क्या है? तो घुट मुझे वे पिला दे शराबी, लेकिन होता है क्या? वाले वाले एक बार तेरा बता दे शराबी, लेकिन होता है क्या? गाऊंगी रे, नाचूंगी रे, तेरे लिए आज से मैं आए सनम, लेकिन बनम मर जाऊंगी लाज से मैं। गाऊंगी रे, नाचूंगी रे, तेरे लिए आज से मैं आए सनम, लेकिन बनम मर जाऊंगी लाज से मैं। वाले वाले হে ঠাকুর, কোন অপরাধে আমার জীবনের স্বপ্নগুলো এমন তছনছ হয়ে গেল? তুমি বলে দাও ঠাকুর, বলে দাও। জীবনে
আমাদের সব কিছু তুমি নাওয়া, প্রণাম জানাই আমি চরণে তোমার, জীবনের সার তুমি প্রভু আমার, প্রণাম জানাই আমি চরণে পারলাম না আমার জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েও অমিতার জন্য আমি নিজেকে শেষ করে দিতে পারলাম না। কেমন করে পারবি রে বোন, কেমন করে পারবি? সেদিন জলে ঝাঁপ দিয়ে তুই আত্মহত্যা করতে গিয়েছিলি, সেই জল থেকে তুলে এনে বাড়িতে গিয়ে তোকে আমি সুস্থ করে তুললাম, কিন্তু আজ পর্যন্ত তুই আমাকে বললি না কেন, কেন তুই আত্মহত্যা করতে গিয়েছিলি? এই বল না রে বোন, বল। আমি যে তোর দাদা। কি করে বলবো সেই লজ্জার কথা? আমি যদি বলি বাঁচবে না আমার জামাই বাবু, হারিয়ে যাবে আমার মাথা গোজা ভিটে বাড়িটা। তবু তোকে সব কথা খুলে বলতে হবে রে জুলন। ভগবানের দান যে মানুষের জীবন, আর সেই জীবনকে তুই মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইছিস। এই বোন, বল না রে বোন, বল কি হয়েছে তোর? তোর জীবনে যা ঘটুক না কেন, যে ঝড় তোর উপর দিয়ে বয়ে যাক না কেন, সব ঝড়কে প্রতিহত করে আমি তোকে রক্ষা করবো রে বোন। কারণ তোকে যে আমি আমার মনের আসনে বসিয়েছি, তুই যে আমার অতি আদরের ছোট্ট বোন। জানো জানো অমিতা, ওই শয়তান শয়তান হীরা খালদার জোর করে আমার সতীত্ব নষ্ট করে দিয়েছে। ওই শয়তান হীরা খালদার আমার দিদিকে টাকার লোভ দেখিয়ে আমার জামাই বাবুকে খুনের হুমকি দিয়েছিল, আর দিদির চাপে আমি ওই হীরা খালদারের বাড়িতে যেতে বাধ্য হয়েছিলাম। তাই তো তার সন্তান আমার গর্ভে। তুই কি করেছিস রে হতভাগী? তুই কি করেছিস? এ কথা শোনার পর আমার যে নিজের গালে নিজের চড় মারতে ইচ্ছে করছে। ওরে ঝুলন, ওরে ঝুলন, তোর কথাগুলো শোনার পর থেকে আমার যেন সমস্ত কিছু উলট পালট হয়ে যাচ্ছে। যাকে ভেবেছিলাম আমি আমার পথ প্রদর্শক, সে কেনা হয়ে গেল নারী লোভী জানোয়ার। ভাবতে পারছি না, ভাবতে পারছি না, আমি না কিছু ভাবতে পারছি না। কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন বাবা? না না বোন, না, তোর কথা শুনে আমি অসুস্থ বোধ করছি না। আমি অসুস্থ বোধ করছি আমার জীবনের একটা ভয়ঙ্কর দুর্ঘটনার কথা ভেবে। আমি না এখন পরিষ্কার করে বুঝতে পারছি, সেদিন আমি ভুল করেছিলাম। ভুল 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 ভুল। আর তার জন্য আমার জীবন থেকে না আমার দুটো হারিয়ে গেছে। আমি সেই ভুলের জন্য আমার দোলনকে হারিয়ে ফেলেছি কাকা। আমার জীবনের সমস্যার কথা আমি পরে ভাবো, এখন সব সমস্যার সমাধান করতে হবে আমার একমাত্র বোন ঝুলনের। ঝুলনের সমস্যার সমাধান তোমাকে করতে হবে না, যার গোয়ালের গরু তাকেই ভাবতে দাও।
কাকিমা, বলি 7 দিন হয়ে গেল মেয়েটা এখানে পড়ে আছে, একবার খবর দেওয়ার প্রয়োজন মনে করলে না? কাকে খবর দেবে শর্মিলা? তুমি তো আমাকে জোর করে তোমার বাবার বাড়িতে নিয়ে চলে গেলে। ওখানে গিয়েও তো খবরটা দিয়ে আসতে পারতো। দিদি, এই তুই চুপ কর। নিজের মুখে নিজের কুকীর্তির কথা বলতে লজ্জা করছে না তোর? ও কাকিমা, কাকিমা, আমি বলছিলাম কি, যে আগুন আপনি ঝুলনের শরীরে ছড়িয়ে দিয়েছেন, দয়া করে সেই আগুনকে আপনি আর বাঁধতে দেবেন না কাকিমা। কি? আমি আগুন জ্বালিয়েছি? ছি 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 ছি, দিদি হয়ে কেমন করে পারলে নিজের বোনকে ওই শয়তানদের হাড়ি কাটতে ফেলে দিতে? কেমন করে পারলেন কাকিমা? কেমন করে পারলেন আপনি ওই ঝুলনের, আপনার একমাত্র বোন, ওই ঝুলনের জীবনের সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাকে এমন করে তাসের ঘরের মতো ভেঙে চুরমার করে দিতে? আগে বাবা থাক থাক, তোমার মুখে এসব কথা শোভা পায় না। কারণ যে কিনা দোলনের জীবন নষ্ট করাটা কাল নাগিনীকে ঘরে ঢুকিয়েছে। এই তুই চুপ কর, একদম কথা বলবি না। ঘরের মানুষ ঘরের জ্বালা বুঝবে, বুঝেছিস? বাইরের মানুষ সেই আগুন আরো দ্বিগুণ করে তুলবে। যদি ভালো চাও তো চুপ করে থাকো, আমার ব্যাপার আমাকেই বুঝতে দাও। নিজের জীবনে অন্যায়ের কালা আর উনি খুঁজে বেড়াচ্ছে লোকের পেছনের ছাতা। ওই চলে আয় ঝুলো। ওরে ঝুলো, যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছে অমিতা, যে শয়তানগুলো আমার জীবনের স্বপ্নগুলো ভেঙে তছনছ করে দিয়েছে। তুমি দেখো অমিতা, আর কারো জীবন যেন এই অতল তলে তলিয়ে না যায়, অতল তলে তলিয়ে না যায়, অতল তলে তলে। আংরেলকে মরে যায়, এই দেখো না, দরো তোমার উঠলে উঠেছে। পারবে না রে ঝুলন, পারবে না। এই রমেশ চ্যাটার্জি আর কারো কাছে অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য করবে না। প্রয়োজন হলে আমি মরবো, তবু ছাড়বো না। আমি লড়বো, তবু হারবো না। আমি লড়বো, তবু হারবো না। কাকা গো, আমি কি মহাপাপ করেছি কাকা? আজ আমি পরিষ্কার করে বুঝতে পারছি, সেদিন আমার জীবন থেকে এই দোলনকে বিচ্ছিন্ন করার জন্য ওই শয়তান খেলেছিল একটা নতুন খেলা। চড়ক হালদার আর দোলনের মিথ্যা ভাই বোনের সম্পর্ককে কাজে লাগিয়ে আমার জীবন থেকে দোলনকে বিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু আজও কেন আমি বুঝতে পারছি, দোলন যেন আমার শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে আমার পাশে আছে। দোলনকে ছেড়ে আমি এক মুহূর্তের জন্য থাকতে পারছি না। কেন কেন কেন? জীবন অঙ্কটাকে জানি না মিলাতে গিয়ে কি পেলা, আমি কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মিলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মিলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে
জানি না মিলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। আমি অঞ্চল প্রধান আমার ভয়ে বাঘে গরুতে এক ঘটে জল খায়। আর আমি হলাম ডালিয়া, ওই ভগবান মাস্টারকে বাড়ি ছাড়া করাই হলো আমার একমাত্র মেলিয়া। ও মাই সুইট ডার্লিং, মাই সুইট হার্ট, আর এই খুশির আনন্দে স্বপ্নের নীল সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাবে মিস ডালিয়া। যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুরু নাচাই কত ছেলে পাগল। খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুরু নাচাই কত ছেলে পাগল। সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেরা, আমি কলকাতার সেরা, আমি কলকাতার সেরা, আমি কলকাতার সেরা। দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি, রূপ আছে যৌবন আছে আমি সুন্দরী। দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি, রূপ আছে যৌবন আছে আমি সুন্দরী। গোলে মালে তালে বলে ভাষাই ওদের প্রেমের তালে, ওকাদিন গলায় ফাঁসি। আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। বাহ বাহ, অপূর্ব অপূর্ব। চেয়ে দেখো সভ্য সমাজের মানুষ স্বামীকে আসামি বানিয়ে আজকের গৃহবধূ তার সতীত্ব দান করছে শয়তানের ভান্ডারে। কে কে? আমি তোমার ধার করা শ্বশুর গো মা জননী, তা আমার এইখানে আসা কি তোমার ভালো লাগছে না? এখন তোমরা দুজনে বলো তো আমার কি করা উচিত? হাততালি দেওয়া না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া? এখন দেখুন, আমি আর কি দেখবেন টিকালচারের মডেল, যা দেখাবার তুমি তো নিজেই দেখালে। আপনি চুপ করুন। হীরক দা আমাদের বন্ধু, আর তাকে জড়িয়ে আপনি আমাকে অসম্মান করতে পারেন না। আপনি কিন্তু আপনার সাহসের সীমা ছাড়িয়ে ফেলছেন ভগবান মাস্টার। এই অপমানের বদলা নিতে আমি আপনাকে বুঝিয়ে দেব। আমি অঞ্চল প্রধান হীরক হলদার। হীরক হলদার। আরে যা যা, তোর কথা আমি পরে চিন্তা করব। তার আগে তুমি বলো তো, অমিত আর আমার সঙ্গে ছলনা করে কেন খেলছো এই নোংরা খেলা? যদি উত্তর না দিই তাহলে আপনি কি করবেন? তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে যাওয়ার রাস্তাটা আমি দেখিয়ে দেব। কে কোথায় আছে আমাকে বাঁচাও, বসে বসে আমাকে। ডালিয়া, ডালিয়া, তুমি আমার উপরে চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? এ কি বাবা তুমি? ওগো তুমি নিজের চোখেই দেখো তোমার বাবা আমাকে একা পেয়ে। বাবা, বাবা, তাহলে আমি বলছিলাম কি, ডালিয়া তোমার সম্পর্কে যে কথাগুলো আমাকে বলতো, সেই কথাগুলো এক বিন্দু মিথ্যা নয় অমিত। তুমি তো নিজের চোখেই দেখলে আমার সতীত্বের উপর কেমন করে ঝাঁপিয়ে পড়েছিল তোমার বাবা। চুপ করো, চুপ করো, চুপ করো। বাবা
একদম ওই কথার তুমি উচ্চারণ করো না, তাহলে আকাশ ভেঙে পড়বে, বাতাস চিরতরে স্তব্ধ হয়ে যাবে, চিরতরে বিলীন হয়ে যাবে শ্বশুর বৌমার মধুর সম্পর্ক। বাবা, ওরে অমিত, ওই মেয়েটা নারী নয় রে, নারী নয়, ও একটা নাগিনী বাবা। তুই এত বড় পাপ কাজ করতেও দ্বিধা করছে না। অন্যায় করে আবার বড় বড় কথা, চরিত্রহীন লম্পট। ভোলাম ও ডালিয়া, ওগো, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, ওই চরিত্রহীন লোকটার সঙ্গে তুমি আমাকে আর থাকতে বলো না। আমি যা থাকতে পারবো না গো, আমি যা থাকতে পারবো না। বাবা, বাবা তুই শুনতে পেলে? বাবা তুমি শুনতে পেলে? আমার স্ত্রী মানে তোমার বৌমা কি কথাগুলো বললো জানো বাবা? ডালিয়া বলছে তোমাকে নিয়ে এক সংসারে সে আর থাকতে চায় না বাবা। অথচ অথচ তোমাকে যে আমি অসম্মান করতে পারবো না বাবা, কারণ তুমি যে আমার বাবা। তাই আমি তোমার সন্তান হয়ে তোমার কাছে জিজ্ঞাসা করছি বাবা, বলো না বাবা, বলো না, এই মুহূর্তে আমার কি করা উচিত? আমি আমি কি করব বাবা? ওগো সন্তান স্নেহ অন্ধ মূর্খ পিতার দল, তোমরা শুনতে পাচ্ছ? সমাজের উচ্চ শিখরে প্রতিষ্ঠিত সন্তান বাবার স্নেহ, ভালোবাসা, বিশ্বাসকে দুপায়ে মারিয়ে চলনাময়ী বউয়ের চলনায় বিশ্বাস করে বাবার কাছে জানতে চাইছে কি তার কর্তব্য, কি করা তার উচিত। বাবা, 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 ওরে বাবার কাছে উত্তর জানতে চেয়ে নিজেকে ছোট করছিস কেন? ওরে অমিত, আমার যথা সর্বস্ব দিয়ে তোকে আমি ডাক্তার বানিয়েছি, তার প্রাপ্য অর্ধেকটা তোর বউ নিজের হাতে তার পায়ের জুতো দিয়ে মিটিয়ে দিয়েছে। এবার এবার তোর অর্ধেকটা মিটিয়ে দে। আমাকে আমাকে গাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিয়ে। বাবা, ওরে অমিত, তুই তোর বউকে নিয়ে এই বাড়িতেই সুখে থাক রে বাবা। আর আমি অন্যায় না করে অপরাধের বোঝা মাথায় নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ওই পথের মাঝে রে খোকা, ওই পথের মাঝে। বাবা, ভোলাম ভোলাম
শয়তানের শয়তানিতে শেষ হয়ে গেল দোলনের জীবন। শয়তান চরক হালদার যে বন্ধুর কাছে আমাকে পাঠিয়েছিল, সে প্রচন্ড মদকে আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিল। আমিও কায়দা করে আমার যৌবনে লোভ দেখে তার কাছ থেকে সব কথা শুনে নিয়েছি। ওই শয়তান চরক হালদার আমার সঙ্গে ভাই বোনের নাটক করে আমাকে করতে চেয়েছিল পশারিনী। আমি অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে এসে আমার মামার বাড়িতে এসে আমি আশ্রয় নিয়েছি। আমারও সব কিছু শেষ হয়ে গেছে দোলন্দি। তুমি গ্রাম থেকে চলে আসবার পর ওই শয়তান চরক হালদার আর হীরক হালদার আমার দিদিকে অত্যাচার করার ভয় দেখিয়ে আমার জমি বাড়ি সবকিছু লিখে নিয়ে আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। কিন্তু তুই সব জেনেই বুঝিতে জমি বাড়ি ওদের নামে লিখে দিলি কেন রে পলাশ? উপায় ছিল না দিদি, কোনো উপায় ছিল না। আমার দিদির উপরে এমন ভাবে মারধর শুরু করেছিল যে আমার একমাত্র দিদিকে সুখী রাখতে জমি বাড়ি ওদের নামে লিখে দিতে আমি বাধ্য হয়েছি। কিন্তু ভুল করেছিস পলাশ, তুই মহা ভুল করেছিস। একটা কথা মনে রাখিস রে ভাই, যতই তেল দিয়ে সোজা করার চেষ্টা করিস না কেন, ওই কুকুরের লেজ কখনো সোজা হয় না রে ভাই, কারণ সে যে একটা কুকুর। কুকুর ঢুকেছে বাড়িতে, পাগলি কুকুর ঢুকে আমার সুখের সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছে রে মাদলন। ভগবান কাকা, কাকা তুমি এখানে কেন? আমার মডার্ন বৌমার আসল রূপ ধরে ফেলেছিলাম বলে সে আমার মাথায় চরিত্র নেতার স্ট্যাম্প মেরে দিয়েছে রে মা। তাই সেই দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা বুকে নিয়ে আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি রে মা। ভগবান কাকা, তোদের ভগবান কাকা যে চরিত্রহীন নির্লম্ব। কাকা কাকা কেউ না জানলে আমি তো জানি কাকা, এই ঘৃণ্য কাজ তুমি কিছুতেই করতে পারো না। আরে ও জানি এই চক্রান্তের পিছনে আছে শয়তান হীরক হালদার, চরক হালদারের হাত। ওদের কালো হাত আমি ভেঙে খান খান করে দেবো কাকা। এটা কেমন করে তুমি ওদের বিরুদ্ধে লড়াই করবে দিদি? আজ আমরা সকলে গ্রাম ছাড়া। দুঃখ হয়, কষ্ট হয়, কখন জানিস পলাশ? যাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, যার উপর বিশ্বাস করে আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পেয়েছি, সেই অমিত যখন আমাকে ভুল বুঝে তার জীবন থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন আমার মুখের পাঁচরটা ভেঙে খান খান হয়ে গিয়েছিল রে পলাশ। টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আমার খুব কষ্ট হয়েছিল গো ভগবান কাকা। আমার বুকের মধ্যে একটা অসহ্য যন্ত্রণা আমাকে 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 যে ক্ষত বিক্ষত করে দিয়েছে কাকা। আজ আমি একা একা, শুধু শুধু যে একা। কে বলে তুই একা? আমরা যে সকলেই তোর পাশে আছি রে মা, আর ওই ঈশ্বরও তোর পাশে আছে। বাবা তুমি এখানে? হ্যাঁ রে মা, হ্যাঁ, বাধ্য হয়ে ছুটে এসেছি তোরই কাছে। আজ যে তোর দুঃখ কষ্ট পরিশ্রম সফল হতে চলেছে। গায়ে এত দুঃখ কষ্টের মাঝে তুমি আবার কিসের খুশির খবর আনলে গো কাকা? বলবো বলা আসে বলবো, আজ এই খারাপ সময়ে দোলন মায়ের পাশে তোমাদের সকলকে দেখে আমার অহংকার হচ্ছে পলাশ। বাবা ওই শয়তান হীরক হালদার পলাশের কাছ থেকে জোর করে তার জমি বাড়ি সবকিছু লিখিয়ে নিয়েছে। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমার ভগবান কাকা বাড়ি থেকে চলে এসেছে বাবা। কিন্তু থামলে চলবে না রে মা, আমাদের নতুন করে লড়াইতে নামতে হবে। কেমন করে করবো আমরা লড়াই? আমরা আজ সকলে অসহায় বাবা। বলো বলো রমেশ, বলো কেমন করে আমরা ওই শয়তানদের মোকাবিলা করব? বলো কাকা, বলো কেমন করে জিতবো আমরা লড়াই? বাবা চুপ করে দাঁড়িয়ে থেকে উত্তর দাও। কেমন করে আমরা এই অসহায় গায়ের মানুষকে বাঁচাবো? কেমন করে ওই শয়তান হীরক হালদার চরক হালদারকে কঠিন শাস্তি দেব? বাবা কিছু অন্তত বলো বাবা, চুপ করে দাঁড়িয়ে দেখো না তুমি। সব কথা শোনার আগে সকলকে আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করতে হবে। আর আজ আমি যে কথা বলবো সে কথা কিছুদিনের জন্য গোপন রাখতে হবে। আমরা সকলে প্রতিজ্ঞা করছি, আমার দোলন মা পুলিশের চাকরি পেয়েছে। এই তার জয়েনিং লেটার। রমেশ
বুঝিয়ে দেব, বুঝিয়ে দেবো শয়তান হিরো হালদার, চরক হালদারকে অন্যায় ভাবে গায়ের মানুষের জমি বাড়ি কেড়ে নেওয়ার স্বাদ দেখিয়ে দেবো, নারীর নারীত্ব কেড়ে নেওয়ার ফল। তবে আমি এই গোপালপুর থানার নতুন ওসি দলন চ্যাটার্জি। ফিনিশ করে দিয়েছি আমার চলার পথের কাঁটাগুলোকে আমি একটা একটা করে ফিনিশ করে দিয়েছি। এবার আমি প্রাণ খুলে হারা যাবো, শুধু হারা যাবো। হাসি বন্ধ করুন। কি হলো দাস, কি হলো? এত হন্তদন্ত হয়ে ছুটে এলে কেন? সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? ওই ঝুলনকে নিয়ে অমিত কলকাতায় যাচ্ছে ডিএনএ পরীক্ষা করাতে, আর ডিএনএ পরীক্ষা করালেই সত্যি তো আমি যদি ঝুলনের সন্তানের ওই জ্ঞানের টেস্ট করাই তাহলে আমি ধরা পড়ে যাব। তাহলে উপায় কি এখন? উপায় কি? আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। কোন উপায় কথা বলছো হীরকদা? আপনার সমস্ত উপায়কে সমাধান করে দেবে এই ডালিয়া। আমিও চলে এসেছি হীরক বাবু, আপনার সব সমস্যার সমাধান করতে সুদূর কলকাতা থেকে ছুটে এসেছে এই পবিত্র পাঠক। আর এই পবিত্র পাঠক হাজির হয়ে যায় যেখানে আপনার কোনো শত্রু থাকবে না সেখানে। মানে আমি বলছিলাম কি পবিত্র বাবু, গায়ের ওই ঝুলন নামের নোংরা মেয়েটা হীরক বাবুর মাথায় মিথ্যা কলঙ্কের দোষ চাপিয়ে দিয়েছে। সেই জন্য কিছুক্ষণ আগে অমিত আমার বাড়িতে গিয়ে আমাকে সহসি এসেছে আর বলে এসেছে ভালো হয়ে ওই মেয়েটাকে আমার বিয়ে করতে হবে, আর তা না হলে ওই ঝুলনকে ডিএনএ টেস্ট করিয়ে ওরা আমার বিরুদ্ধে এই আদালতে মামলা দায়ের করবে। বাড়িতে অমিতের মুখে আমিও শুনেছি হীরকদা। শুধু তাই নয়, ওই ঝুলনকে বাড়িতে আশ্রয় দিয়ে ঝুলনের চিকিৎসা করবে ডক্টর অমিত ব্যানার্জি। এখন কি হবে দাদা? সরিয়ে দিতে হবে ওই মেয়েটাকে পৃথিবী থেকে একেবারে সরিয়ে দিতে হবে আর নষ্ট করে দিতে হবে ওর পেটের বাচ্চা। কিন্তু সেটা কি করে সম্ভব দাদা? এই চোরক হালদারের কাছে সবকিছুই সম্ভব, অসম্ভব বলে কোনো কিছুই নেই। দুদিন আগে এই ঘটনা আমার কানে আসার সঙ্গে সঙ্গে আমি সবকিছু প্ল্যান করে রেখেছি। কিন্তু কি করে তা সম্ভব? ওই ঝুলন এখন ডাক্তার অমিত বাবুর আন্ডারে, সেখান থেকে ওকে আমরা কেমন করে শেষ করবো চরক বাবু? আরে সেটাই তো আমাদের কাছে একমাত্র সুবর্ণ সুযোগ, আর এই কাজটি করতে পারে মিস ডালিয়া। অফকোর্স চরকদা, বলো আমায় কি করতে হবে? তোমার জন্য আমি সব করতে পারি। তাহলে তুমি মন দিয়ে শোনো ডালিয়া, ওই ঝুলনের চিকিৎসার জন্য ডক্টর অমিত ব্যানার্জি যে ঔষধটা নিয়ে আসবে, সেই ঔষধের মধ্যে তুমি গোপনে মিশিয়ে দেবে এই ওই বিস্ফোরণ করে ঝুলনে মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে, আর আমি ভগবানকে ডেকে ডেকে বলবো, সকলি তোমার ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি কর্ম, লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি কর্ম, লোকে বলে করি আমি। টার্গেট, ওদের সমস্ত টার্গেট আমি বানচাল করে দেব। সেই জন্য কাকা কাকিমাকে বুঝিয়ে ঝুলনকে আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। এবার ওকে নিয়ে ডিএনএ পরীক্ষা করাতে আমি যাবো দিল্লিতে। আমাকে
হয়তো তুমি সুস্থ করে তুলবো অমিতদা, কিন্তু তোমার জীবন থেকে যারা হারিয়ে গেছে তাদেরকে তুমি উদ্ধার করবে না? অবশ্যই করবো ঝুলন, অবশ্যই করব। বাবা দোলনকে খুঁজে বার করে ওদের কাছে ক্ষমা চাওয়া না পর্যন্ত আমার যে কৃতকার্যের শাস্তি হবে না রে ঝুলন। সেই জন্য খবরের কাগজে টেলিভিশনে আমি বিজ্ঞাপন দিয়েছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি অমিত, তাই যত শিগগিরই সম্ভব তুমি বাবাকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। ডালিয়া, এই ডালিয়া তুমি শাড়ি পরেছো ডালিয়া? হ্যাঁ গো, আমি শাড়ি পরেছি, আর এই শাড়ি পরেই প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসীতলায় এই সংসারের মঙ্গল কামনায় আমি প্রদীপ চালাবো। আজ তোমার কথাবার্তা আচার ব্যবহার দেখে আমি না ভীষণ খুশি হয়েছি ডালিয়া। এই ডালিয়া, জানো জানো আমি না তোমার কাছ থেকে এই আশা করেছিলাম তুমি আমাকে ভালোবাসবে, সংসারটাকে বাঁচিয়ে রাখবে, আমার বাবাকে যত্ন করবে। এইটাই তো আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম ডালিয়া। এই শোনো ডালিয়া, এই ঔষধের বোতলটা তুমি ধরো, আমি হাত মুখ ধুয়ে এসে নিজের হাতে এই ঔষধটা ঝুলনকে খাইয়ে দেবো, কেমন? আমি যাবো আর আসবো ডালিয়া, আমি যাবো আর আসবো। আর কোনো চিন্তা নেই বোন, অমিত যখন তোমার দায়িত্ব নিয়েছে দেখবে সব ঠিক হয়ে যাবে। এবার এখানে বসে পড়ো তো, তোমার দাদা এক্ষুনি এসে পড়বে। দাঁড়াও, তোমার দাদাকে ডেকে ওষুধটা খাই দিতে বলি, তাহলে তোমারও শান্তি, তোমার দাদারও বিশ্রাম। না, বিশ্রাম নেই ডালিয়া, বিশ্রাম নেই। একটু পরে কিছু মানুষের সঙ্গে আমার দেখা করতে যেতে হবে। তার আগে ঔষধটা আমার নিজের বোনকে, মানে আমার বোনকে আমি নিজের হাতে খাইয়ে দেবো, কেমন? এই তোমার লক্ষ্মী শোনা বোন, এবার আস্তে আস্তে হাকত তো, আমি ঔষধটা তোর হাত তোকে খাইয়ে দিই। এই তোমার লক্ষ্মী শোনা বোন, এবার তুই একটু বিশ্রাম কর, আমি যাবো আর আসবো। কি যন্ত্রণা, চলে গেল। অমিতা, অমিতা, তুমি আমাকে কি খাওয়ালে? চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? এই ছিল, কি হয়েছে তোর? তুই কথা বলছিস না কেন? এই কি হয়েছে তোর? না না না, এ হতে পারে না, এ হতে পারে না। ঝুলন আমাদের সকলকে ছেড়ে চলে যেতে পারে না। এই বোন, কথা বল না রে বোন, কথা বল। শুধু একটি বার তুই আমাকে দাদা দাদা বলে ডাক না রে বোন, দাদা দাদা বলে। এ তুমি কি করলে অমিত? নিজের বদনাম ঢাকতে একটা মেয়েকে তুমি বিষ দিয়ে খুন করলে। এসব কি বলছো ডালিয়া? আমার বদনাম ঢাকতে তার মানে? যে কথা সত্য ডালিয়া সেই কথাই বলছে অমিত। এই গায়ে আর কেউ না জানলেও আমরা দুই ভাই বোন তো সব জানি। ওই ঝুলনকে নিয়ে তুমি দিনের পর দিন যে নোংরামি করেছ সেটা আমরা নিজেদের চোখে দেখেছি। আসলে এই ঝুলনের পেটের সন্তানদের তোমার। চুপ করুন, চুপ করুন, চুপ করুন। এখনো ঝুলনের আত্মাটা শূন্যের সঙ্গে বিলীন হয়ে যায়নি। এই কথাগুলো শোনার পর ঝুলনের আত্মাটা যে মরেও শান্তি পাবে না দাদা। শান্তি পাবে, শান্তি পাবে, কারণ তুমি যখন ওর দায়িত্ব নিয়েছো তখন ঝুলন শান্তি পাবে। কিন্তু আপনি যার হাতে আপনার বোনকে সুস্থ করার দায়িত্ব দিয়েছিলেন সেই তো আপনার বোনের চরম ক্ষতি করেছে। তার মানে মানে রক্ষক হয়ে আপনার বোনকে শেষ করে দিয়েছে। এই দেখুন ঝুলন মাটিতে শুয়ে আছে। ঝুলনের এই অবস্থা কেমন করে হলো? ওই ডাক্তার অমিত ব্যানার্জি আপনার বোনকে খুন করেছে। না না, আমি কিছুতেই একটা অঙ্ক মিলাতে পারছি না। জানেন, আমি না কিছুতেই একটা অঙ্ক মিলাতে পারছি না। আমার স্ত্রী আর তার দাদা কেন বারবার আমাকে খুনি প্রমাণ করার চেষ্টা করছে? দেখি, আমার পায়ের তলা থেকে আস্তে আস্তে মাটিগুলো সরে যাচ্ছে কেন?
বাতাসটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? আকাশ বুঝে আমার মাথার উপরে হুড় মুড়িয়ে ভেঙে পড়ল। অমিতা, অমিতা, কি হয়েছে? তুমি এইভাবে চিৎকার করে উঠলে কেন? আমি আসছি, পলা। আমার ঝুলন এইভাবে মাটিতে শুয়ে আছে কেন? কি হয়েছে আমার ঝুলনের? কি হয়েছে জানো বলা, জানো ডালি আর পবিত্র বলছে অমিত আমার ঝুলনকে খুন করেছে। অমিতা খুন করেছে? কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। এই জগৎটা মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু আমার অমিতদা কখনো এই কাজ করতে পারে না, পারে না, পারে না। বলো না অমিতদা, কি করে এমন ঘটলো আমার জীবন থেকে? আমার জীবন থেকে আমার ঝুলনকে কে কেড়ে নিল? কে কেড়ে নিল? বলো না। তোমরা সবাই চুপ করে আছো কেন? বলো আমার জীবন থেকে ঝুলনকে কে কেড়ে নিল? বলো না। এই চুপ করে আছো কেন? বলো, 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 বলো। ভাই আমার, এই ভাই, তোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই রে ভাই। কিন্তু তুই বিশ্বাস কর ভাই, আমি না খুনি নই রে ভাই, আমি খুনি নই। জানিস ভাই, জানিস ওই ঝুলনকে বাঁচানোর জন্য আমি কত চেষ্টাই না করেছি। আর সেই চেষ্টার কারণে ওই ঝুলনের পেটে অমিত বাবুর বাচ্চা এসেছে, বাচ্চা। আর সেই প্রমাণ নষ্ট করতে আমার স্বামী অমিত ব্যানার্জি ঝুলনকে বিষ দিয়ে খুন করেছে। না না, এই ডালিয়া, এই ডালিয়া, এ তুমি কি বলছো? ডালিয়া, তুমি কি বলছো? দাদা, ও দাদা, কেন আমার জীবনটা নিয়ে এমন করে চিনিমিনি খেলছো দাদা? জানো কাকিমা, জানো আমি না, এই বলা সে, বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর, আমি না খুন করিনি বলা, আমি করি নাই, আমি করি নাই। এই ঝুলন কথা বলো না, কথা বলো। এই দেখো আমি তোমার কাছে এসেছি। এই ঝুলন কথা বলো না, আমি না বলে গেছিলাম আমার জন্য অপেক্ষা করতে। কথা বলো না, কথা বলো না। সেই থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? সেই থেকে ডাকছি, শুনতে পাচ্ছে না? কথা বলো, কথা বলো না, কথা বলো, কথা বলো। এই দেখো তোমার পলাশ তোমার কাছে ফিরে, কথা বলো। মরণযজ্ঞ এখনই শুরু হবে, আর একটা মরণযজ্ঞ। আমি বিশ্বস্ত সূত্রে সংবাদ পেলাম আমাদের এই স্বরূপনগর থানায় নাকি এক লেডি আইসি জয়েন করেছে। তাই তার কাজ শুরু করার আগে মিস্টার পবিত্র পাঠক আর মিস ডালিয়াকে শেষ করে দিয়ে এই সমস্ত প্রপার্টির মালিক হবে কে? ওরে আমরা দুই ভাই, আমরা দুই ভাই। শেষ করে দিন স্যার, শেষ করে দিন। এক্ষুনি আপনার সামনে হাজির হয়ে যাবে আপনার দুটি চিড়িয়া।
আপনার প্ল্যান মতন সব কাজ ফিনিশ করে আমি হাজির হয়ে গেছি হীরকদা। আচ্ছা। ওই অমিতকে আমি একেবারে আষ্টে পৃষ্ঠে ফাঁসিয়ে দিয়েছি। এবার চাকরি তো যাবে সঙ্গে জেল। লর্ড শ্রীকৃষ্ণ, সেই জন্যই তো আপনি আমার গুরু আর আমি আপনার শিষ্য। এই গায়ে মানুষের জমি ও ভিটে বাড়ি কেনার জন্য যে টাকা আপনি আমার কাছে চেয়েছিলেন, সেই টাকা আমি শোধ করে দিয়েছি। এবার এই জমিতে শুরু হবে ফ্যাক্টরি, তাই এই জমির দলিলগুলো আপনি আমাদের হাতে তুলে দিন হীরকদা। শিওর শিওর শিওর, নিশ্চয়ই দেবো, বাট তার আগে একটু মদ মস্তি হয়ে যাক। ও ব্যাপারে আমি আর আমার বোন একেবারে সিদ্ধহস্ত, তাই না সিস্টার? ইয়েস ব্রাদার। আর এই খুশির দিনে সবাইকে খুশি করতে ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে চড়ক হালদার। বুকের ভিতরে জ্বালা করছে দাদা। আমার বুকের ভিতরে বিভৎস যন্ত্রণা হচ্ছে। হবেই তো মিস্টার পবিত্র পাঠক, মিস ডালিয়া, কারণ এমন মদ তো তোমরা খাওনি কোনোদিন। আরে একেবারে ফরাসি শ্যাম্পেন। প্রথমেই একটু অর্ধেক জ্বালা করবে, তারপরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে মানে? এ আপনি আমাদের কি খাওয়ালেন হীরক বাবু? ঠিক আছে, এটা খেলে কয়েক মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে ওই লর্ড শ্রীকৃষ্ণের কাছে। আমার চলার পথের কাঁটাগুলোকে আমি একটু একটু করে সরিয়ে দিয়েছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার হীরক হালদার, চড়ক হালদার। তোদের পাপের ঘর আজ পূর্ণ হয়ে গেছে, তাই আমি তোদের নিয়ে যেতে এসেছি। একই কে তুই? বন্ধুর কাছে আপন, শত্রুর কাছে সমন। নাম আমার দোলন, আমি এই গোপালপুর থানার নতুন আইসি দোলন চ্যাটার্জি। একই দোলন তুই? তুই নয় আপনি বলুন আপনি। একজন লেডি পুলিশ অফিসারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটুকু দেখছি আপনার বাবা মা আপনাকে শেখাতেই পারেনি। জল খাবো? তার মানে সরি সরি, আই এম রিয়েলি ভেরি সরি। এই এলাকার অনেক মানুষের জমি বাড়ি কেড়ে নিয়ে তাদেরকে করেছেন ভিটে ছাড়া। অনেক নারীর নারীত্ব কেড়ে নিয়ে তাদেরকে করেছেন পোষারিনী। আমার পরিবারের সঙ্গে অনেক অন্যায় অত্যাচার করেছেন আপনারা দুই ভাই। ঝুলন ডালিয়ে এবং পবিত্র পাঠককে খুন করার অপরাধে আমি আপনাদের গ্রেফতার করলাম। দাসবাবু অ্যারেস্ট। ইয়েস ম্যাডাম। দাসবাবু তার মানে 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 মানেটা আমি বলছি। হ্যাঁ? এখান থেকে 20 বছর আগে এই অঞ্চলের অঞ্চল প্রধান ছিল এই দোলন দেবীর মা। হঠাৎ সে একদিন খুন হয়ে যায়, আর এই কেসের তদন্ত করবার জন্য প্রশাসন আমাকেই নিয়োগ করেন। আপনারা দুবাইতে খুন করেছিলেন, তার প্রমাণ আমি প্রশাসনের হাতে তুলে দিয়েছি। বেঈমান বেঈমান। আমি আমার সঙ্গে। আর যাওয়ার সময় আপনারা দু ভাই একটা কথা কান খুলে শুনে যান। আপনারা যে চক্রান্ত করে আমাকে ফাঁসাতে চেয়েছিলেন, পুলিশ প্রশাসন তদন্ত করে সেটা জানতে পেরেছে, তাই তারা আমাকে অব্যাহতি দিয়েছে। আমি আমার সঙ্গে। মা, মা তুমি স্বর্গ থেকে তাকিয়ে দেখো মা। তোমার সতীত্ব নষ্ট করে যারা তোমাকে খুন করেছিল তাদের আমি নিজের হাতে কঠিন শাস্তি দেব মা। ওই শয়তান চড়ক হালদার, হীরক হালদার আমাকে ওই সমাজের কাছে পশারিনী করতে চেয়েছিল, কিন্তু হাজার চেষ্টা করে ওই শয়তানগুলো আমাকে পশারিনী করতে পারেনি। এতে সমাজের কাছে আমার একটাই আবেদন, বাবা গো আমি পশারিনী নই, আমি পশারিনী নই, আমি পশারিনী নই। দোলন,
এই দোলন, আমি না আমার নিজের ভুল বুঝতে পেরে আমি তোমার কাছেই ছুটে এসেছি। আমি আরে কি বুঝলে মশাই? ও কাছে ছিলে তুমি যখন, কেন যে বুঝিনি তোমাকে তখন। আজকে কাছে চাই তোমাকে, বুঝেছি এখন তুমি কত যে আপন। দিন সঞ্জয় তোমার আশায়, দিনগুলো আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। তোমার আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন।